Hello guys, this is Ruma Vishwas from Electrical Engineering Department at Jadavpur University এবং তোমরা কি যেমনটাকে জানো যে আমি তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি। তো WBJEE 2024 আমি দিয়েছিলাম এবং সেখানে আমার জিএমআর র্যাঙ্ক হয়েছিল 952 এবং ওবিসি বিতে আমার র্যাঙ্ক ছিল 64। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো যেটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে যারা 2025 সালে WBJEE দিতে যাচ্ছ বা JEE দিতে যাচ্ছ। তো প্রথমত তোমাদের কয়েকটা স্ট্র্যাটেজি আমি একটু শেয়ার করবো এবং যে ভুলগুলো আমি করেছিলাম সেইগুলো যাতে তোমরা না করো তার জন্য তোমাদের কিছু কথা আমি বলবো আজকে। তো প্রথমত বলি যে রিসোর্সেস যদি তোমরা বলো, তাহলে প্রথমে যদি আমি কেমিস্ট্রি নিয়ে বলি, তাহলে কেমিস্ট্রিতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে NCERT তো অবভিয়াসলি পড়তে হবে JEE জন্য, কারণ কি NCERT কিছু চ্যাপ্টার সাপোজ যেমন তোমার বায়োমলিকুলস বা যেগুলো একটু তোমার মেমোরাইজ করার জায়গা, যেখানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, বায়োমলিকুলস, এইগুলোর জন্য কিন্তু কেমিস্ট্রি তোমাকে NCERT থেকেই পড়তে হবে। কিন্তু দেখো সাপোজ ফিজিক্যাল কেমিস্ট্রি বা যদি তুমি অর্গানিক কেমিস্ট্রির জন্য বলো, তাহলে অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি অবভিয়াসলি রেফার করবো তোমরা আমাদের হিমাংশু পান্ডের যে বইটা আছে, হিমাংশু পান্ডের বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো। দ্যাট ইজ ফর JEE অ্যান্ড WBJEE দুটোই কিন্তু কভার হয়ে যায়। এবং WBJEE সিলেবাস যেটা যদি তোমাদেরকে বলি, WBJEE কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে কোশ্চেন করে। তো যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে কোশ্চেন করে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে তারা যে ছায়া প্রকাশনের যে বইটা পড়ছো, দ্যাট ইজ ফর এনাফ আমি বলবো। এবং এটা ফিজিক্যালের জন্য, অর্গানিকের জন্য এনাফ, ঠিক আছে। তো এইবার যেটা বলি, প্রথমত তোমাদেরকে কি স্ট্র্যাটেজি নিয়ে তোমরা চলবে তো এখন মোটামুটি তোমাদের যে একটাই কাজ হবে, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। কিন্তু এবার দেখো এখানে ব্যাপার আছে, তো তোমাদেরকে প্রথমে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোলো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুলে তোমরা এটা দেখো যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। সাপোজ আমি কেমিস্ট্রি যদি বলি, যেমন ধরো তোমার কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবল, সাপোজ এরকম আরও অনেক চ্যাপ্টার আছে, ফিজিক্যালে আছে, অর্গানিকে আছে, ইনঅর্গানিকে, এরকম তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো তোমাদেরকে প্রথমে কভার করতে হবে। এবং তার যখনই একটা চ্যাপ্টার কভার করবে তখনই তার যে সমস্ত PYQগুলো এসেছে, কারণ PYQ খুব ইম্পর্ট্যান্ট। তুমি যে কোনো পরীক্ষা দাও, JEE বলো, WBJEE বলো, JEE বলো, যা পরীক্ষা, PYQ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সো PYQ কিন্তু তোমাদেরকে করতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার করার সময় প্রত্যেকটা টপিকে যদি তোমরা করতে পারো সেটা আরও ভালো হয়। একটা টপিক পড়লে দেখলে PYQতে কোনো কোশ্চেন এসছে কিনা লাস্ট 10 ইয়ার্সের দেখলে, সেখান থেকে তোমার সঙ্গে সঙ্গে টপিকটা মাথায় আসবে এবং PYQ করলে তুমি সেই এক্সাম সম্পর্কে তোমার একটা ধারণা হবে যে হ্যাঁ, আমি এখান থেকে এই ধরনের কোশ্চেন আসছে, আমি সেটা করতে পারছি। সো PYQ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যে কোনো একটা চ্যাপ্টার করলে প্রথমে তোমার কাজ হবে তার PYQ কমপ্লিট করা, অ্যান্ড সেকেন্ড কাজ হবে তোমার ওই চ্যাপ্টারে একটা পার্ট টেস্ট দেওয়া। পার্ট টেস্ট তুমি কোথায় পাবে? সাপোজ তোমার অনেক অনলাইনে অ্যাপ আছে, তুমি নিয়ে নিতে পারো। আমি যেমন মার্কস অ্যাপ থেকে এক্সামগুলো দিতাম, মানে পার্ট টেস্ট দিতাম। তো তারপরে বলি, তোমাদের যখন 70% সিলেবাস কভার হয়ে যাচ্ছে, 70 to 80% সিলেবাস যখন তোমার কভার হয়ে যাচ্ছে, তখন তুমি কিন্তু ফুল মক টেস্ট দেওয়ার একদম ঠিকঠাক তোমার জায়গা চলে আসে। তো তখন তুমি ফুল মক টেস্ট দেওয়া শুরু করো, ঠিক আছে। এবার মক টেস্টের একটা ব্যাপার বলি, মক টেস্ট স্ট্র্যাটেজি কেন কি আমি যখন মক টেস্ট দিয়েছিলাম, আমি 11-12 দুটোতেই মক টেস্ট দিয়েছিলাম একটা কোচিং থেকে, কিন্তু আমার নাম্বার খুব একটা ভালো আসতো না। আমার সাপোজ 40-50 এরকম লাইক আসতো। তো আমি যেটা ভুল করেছিলাম সেটা তোমরা করবে না, সেটা হচ্ছে আমি মক টেস্ট দিতাম, রেজাল্ট দেখতাম, ব্যাস ওখানেই শেষ। কিন্তু এটা করা সম্পূর্ণ ভুল, যার কারণে আমার র্যাঙ্কটা আরও এগোতে পারতো, ঠিক আছে। তো মক টেস্ট কেন দেবো? মক টেস্ট দেবো হচ্ছে আমার অ্যানালিসিসের জন্য। আমাকে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস। মক টেস্ট দেওয়াই হচ্ছে অ্যানালিসিসের জন্য। যে কোশ্চেন তুমি পারছো না বা যেটা তোমার সাপোজ জানা নেই, ধরো তুমি হয়তো সেই চ্যাপ্টার ভালোভাবে পড়োনি, তাহলে তুমি সেখান থেকে তো কোশ্চেন পারবে না। তাহলে তোমাকে ওই মক টেস্ট তোমাকে বলে দেবে যে তোমার কোন চ্যাপ্টার তোমার স্ট্রং আছে, কোন চ্যাপ্টার তোমার উইক আছে। তাহলে সেই চ্যাপ্টারগুলো তুমি একটু পড়ে নিলে বা সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলো তুমি দেখে নিলে, অ্যান্ড নেক্সট যে মক টেস্ট, সেই মক টেস্টে চেষ্টা করো সেই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেন আসবে সেটা পারার, তুমি দেখে পারবে। এবং অ্যানালিসিস তোমাকে করতে হবে। মক টেস্টের নাম্বার কোনো ম্যাটার করে না। কেউ একটু যদি বেশি নাম্বার পাও, তাহলে তুমি মনে করো না যে ঠিক আছে এখানে বেশি নাম্বার পেয়েছি মানে আলটিমেট সেই দিন যেটা WBJEE যে পরীক্ষাটা যেটা হবে সেই দিন খুব ভালো পাবো, এমন কোনো কথা নেই। আবার যারা কম পাচ্ছে তারা যেন এটা মনে করো না যে বাবা কম পাচ্ছি তাহলে ওখানে গিয়ে হবে, এটা কোনো হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে না। তো মক টেস্ট দেওয়া হচ্ছে মক টেস্ট অ্যানালিসিসের জন্য, যেটা আমি পরীক্ষা সাপোজ WBJEE 2 মাস আগে থেকে শুরু করেছিলাম, যে, এবং তারপরে আমি দেখেছি আমার মার্কস ইম্প্রুভ হয়েছে। আমার মার্কস 80+ আসতো। যখন ওরকম আমি অ্যানালিসিস করতে থাকি তখন আমার 80+ এবং একবার তো 100+ হয়েছিল একবার একটা মক টেস্টে। তো
যেটা বলা এটাই বলার ছিল যে মক টেস্ট অ্যানালিসিস কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। মক টেস্টের নাম্বার কোনো কিছু ম্যাটার করে না। তো এবার হচ্ছে কি বলছিলাম, যেটা বলছিলাম আর কি, মক টেস্ট তো গেল। এবার মক টেস্টটা দেখো 2 ঘন্টার পরীক্ষা। আমার কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি করতে হয় 80 খানা এবং ম্যাথে করতে হয় 75 খানা। তো আমি কীভাবে আমি পেপারটাকে অ্যাটেম্প করবো, এটা একটা কোশ্চেন হতে পারে, অবভিয়াসলি এটা একটা কোশ্চেন। তো আমি বলি, আমি যেটা করতাম, দেখো প্রথম 10 মিনিট তুমি টাইম নাও হাতে। প্রথম 10 মিনিট টাইম নিয়ে তুমি পুরো পেপারটাকে গ্রোথ করো, ভালো করে তুমি পেপারটাকে পড়ো, ভালো করে দেখো যে কোন কোন কোশ্চেনগুলো ইজি আছে, যেগুলো একদম ইজি দেখলেই হয়ে যাচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গে তখন টিক মেরে নাও অ্যান্সার একদম প্রথম 10 মিনিটের মধ্যেই। তো দেখবে সেখান থেকে তোমার 8 থেকে 10টা এরকম কোশ্চেন হয়ে যাবে। 8 থেকে 10টা কোশ্চেন তোমার ওই প্রথম 10 মিনিটের মধ্যে কভার হয়ে যাচ্ছে। সেটা 1 নাম্বার হোক 2 নাম্বার হোক সেটা কোনো ম্যাটার করে না। তার মানে তুমি অনেকজনের আগে কিন্তু তুমি চলে যাচ্ছ অলরেডি সেই সময়। প্রথমে এবং ডব্লিউবিসির যে যে ফরম্যাটে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে প্রথম কয়েকটা কোশ্চেন কিন্তু ওরা টাফ করছে, তারপর একটু মিডিয়াম, তার মাঝে মাঝে ইজি। তো তোমাকে সেই ইজি কোশ্চেনগুলো এবং মিডিয়াম কোশ্চেনগুলো খুঁজে নিতে হবে এবং হার্ড কোশ্চেনগুলো সরিয়ে রাখতে হবে, কারণ কি বেশি নাম্বার লাগে না ডব্লিউবিসিতে একটা ভালো র্যাঙ্ক আনার জন্য। যদি তোমরা বলো আন্ডার 1000 র্যাঙ্কের জন্য 90+ ইজ এনাফ। তোমরা 1000-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক চলে আসবে। আমার নাম্বার ছিল 87 পয়েন্ট সামথিং, তো আমার 952 র্যাঙ্ক এসেছিলো। তো তোমার মোটামুটি 90+ হয়ে 2025-এর জন্য। তো এর ব্যাপার হচ্ছে যেটা বললাম, তো প্রথমে চেষ্টা করবে 2 নাম্বারের কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করার, কেন কি 2 নাম্বারের কোশ্চেনগুলো ক্যারি বেশি করছে, আর 1 নাম্বারের কোশ্চেনগুলো কিছু কোশ্চেন কিন্তু একটু টাফ থাকে, তো সেগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। আমরা টাফ কোশ্চেন আমরা যাবোই না, আমরা মিডিয়াম অ্যান্ড ইজি কোশ্চেনগুলোকে আমরা প্রেফার করবো প্রথমে, এবং মিডিয়াম এবং ইজি কোশ্চেন প্রথমে করে নেবো যতটা সম্ভব হয়, দেন আমরা টাফ কোশ্চেনের দিকে যাবো। যদি সময় থাকে তো ভালো, না থাকলে ওগুলোকে আমরা হাতই দেবো না। এবং বেশি টাফ কোশ্চেন থাকেও না, বেশিরভাগ মিডিয়াম অ্যান্ড ইজি থাকে, সেগুলোকেই আমরা বেছে আমাদেরকে করতে হবে। তো তোমাদের প্রিপারেশনকে বুস্ট আপ করার জন্য আমাদের কিছু ব্যাচ লঞ্চ করা হয়েছে। যেমন সাপোজ যদি তোমরা চাও যে আমরা রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, প্লাস টেস্ট সিরিজ, তার সলিউশন, তো তার জন্য আমাদের আছে বাজিগর ব্যাচ আছে। যদি তোমরা চাও যে না শুধুমাত্র আমরা টেস্ট সিরিজই দেবো, টেস্ট সিরিজ প্লাস তার সলিউশনের জন্য, তাহলে তোমরা কর্ম ব্যাচ নিতে পারো। অ্যান্ড টেস্ট সিরিজ প্লাস উইথ ডাউট সলভিং গ্রুপ 24/7 ইয়ার্স তোমাদেরকে গাইড করা, মানে ডাউট সলভ করা হবে। আমাদের মেন্টরসরা রয়েছে এই গ্রুপে, সো তোমরা নিতে পারো, অর্জুনা ব্যাচ তোমরা নিতে পারো। তো এটাই বলার ছিল। তো ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড দেখা হচ্ছে ক্লাসে।